অনেক দিন পর আবারও প্রসঙ্গক্রমে আমার অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে ফুল ফ্লেজড একটা আলোচনা আজকে আমরা রেখেছি। গতকাল মনে আলোচনা হয়েছিল হল্লা বলে, আমি ছিলাম না আজকে, সেই জন্য বললাম আমার প্রোগ্রামে অনেক দিন পর আলোচনা হচ্ছে। তো গতকালকের প্রোগ্রামের ধরে নিতে পারেন এটা নেক্সট এপিসোড, কারণ পরপর এই ঘটনাগুলো চলছে। এখন যেটা পরিস্থিতি সেটা হচ্ছে যে বাংলাদেশ কেন ভারতের কাছে গুরুত্বপূর্ণ, আমরা কেন বাংলাদেশকে নিয়ে আলোচনা করছি। আমার খুব ভালো লাগছে আজকের অনুষ্ঠানে দেবাশিস দা আছেন, আলোচনা করবেন। কিন্তু সম্প্রতি যে ডিসিশনগুলো ভারত নিয়েছে, বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন, কিছু বন্দর ব্যবহার করতে না দেওয়া, সম্প্রতি সিদ্ধান্ত, সড়ক পথে বেশ কিছু বাণিজ্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, এই ঘটনাগুলো বাংলাদেশের বিরুদ্ধে নেওয়া হলো কেন হঠাৎ করে, এটা সব থেকে আগে প্রশ্ন। কারণ এরকম তো কোনো পরিস্থিতি হয়নি যে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে অফিসিয়ালি, এরকম পরিস্থিতি হয়নি, বা ভারতের বিরুদ্ধে কোনো নেগেটিভ স্টেপ নিয়েছে বাংলাদেশ। তাহলে ভারত কেন বাংলাদেশের এই ট্রানজিট রুটের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এবং রেস্ট্রিকশন আনলো? এক, দ্বিতীয়ত হচ্ছে সেনা বাংলাদেশের কিছু অ্যাক্টিভিটিসে, মানে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু পদক্ষেপ এবং সিদ্ধান্তে খুশি নন, সেটা বিভিন্ন সূত্র মারফত ওয়াকারুজ্জামান অর্থাৎ সেনাপ্রধানের বক্তব্যে পরিষ্কার। অন্যদিকে যেগুলো আমরা জানি সেগুলো সামনে রাখি। প্রথম আমরা কি দেখলাম কয়েকদিন আগে, সেই বিতর্কিত, বহু বিতর্কিত এবং চর্চিত সেন্ট মার্টিন দ্বীপ, সেখানে আমেরিকান সেনা এবং বাংলাদেশ সেনা তার একটা যৌথ মহড়া করছে। এর আগে আমরাই সিএনএ দেখিয়েছিলাম যে আইএসআই এবং পাকিস্তানের সেনাপ্রধানরা বাংলাদেশি সেনাদেরকে অর্থাৎ আর্ম ফোর্সকে তারা নানান রকম প্রশিক্ষণ এবং অস্ত্র সরবরাহ করার প্রতিশ্রুতি দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো করেওছে, কিছু কিছু ক্ষেত্রে করেছে। এবার এই সার্বিক দিক দেখতে গিয়ে ভারতের বর্তমান অবস্থান এক পরিষ্কার হচ্ছে। আর অন্যদিকে আজকের দিনের যদি আমি ঘটনাচক্র বলি, তাহলে প্রথমেই শোনা যাচ্ছিল যে ইউনূস সাহেব অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনি পদত্যাগ করবেন এরকম। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে একাধিক বৈঠক ইউনূসের, এবং শেষে সিদ্ধান্ত কি নেওয়া হলো সেটা একবার আপনাদেরকে দ্রুত আমি টিভি স্ক্রিনে দেখাবো। আজকে 6টার সময় যে সিদ্ধান্ত, পুরো স্ক্রিনে আমরা দেখে নিই আগে। দেখুন আমি দেখাবো সেটা কি আছে লেখা, আজকে 6টার সময় কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 6টার বৈঠকের পর যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে একটু দেখি। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে, আসুন দেখব। দেখুন, বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক ইউনূসের সঙ্গে দেখা করেছেন বিএনপি এবং জামাতের প্রতিনিধিরা। জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটির বৈঠক। সরকার দেশের, এটা হচ্ছে সিদ্ধান্ত, সরকার দেশের জনসাধারণকে নিয়ে ডিসিশন নেবে এবং দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখতে গেলে নির্বাচন, বিচার এবং সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপি সহ রাজনৈতিক বিভিন্ন দল যারা ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন আজকে, এবং সেখান থেকে সিদ্ধান্ত, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সঙ্গেও আজকে বৈঠক হয়েছে। সেই বৈঠকের আউটকামস যেটা, যে দেশের সমস্ত জনসাধারণকে নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা এবং শত বাধার মাঝে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করেছে, এবং সেই বিষয়ে একটা সিদ্ধান্তের কথা বলা হচ্ছে। এই জায়গায় আমরা আসবো আলোচনার ক্ষেত্রে, কিন্তু তার আগে নাজির ইসলাম, তার দুটো বক্তব্য আমরা শোনাবো। এক হচ্ছে, প্রথমে নাজির ইসলামের কাছ থেকে শোনা গিয়েছিল যে ইউনূসের হয়তোবা পদত্যাগ করতেও পারেন, কিন্তু পরবর্তীকালে সেই অবস্থান থেকে পুরোপুরি সরে আসেন, অর্থাৎ 360 ডিগ্রি প্রায় সরে আসেন তিনি। কি বলেছেন আমি শোনাবো একটু আপনাদের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে, আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম। যারা প্রধান রয়েছেন তারা প্রত্যেকে কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না। জনগণের সামনে কিন্তু তাদেরকে দাঁড়াতে হবে, কিন্তু কড়ায় গন্ডায় জবাবদিহিতা নিব যে আমাদের বিচার কতটুকু আদায় হলো, আমাদের সংস্কার কতটুকু আদায় হলো। তার বক্তব্যটা দিচ্ছে এবং এটা সরকারের সিদ্ধান্ত, সরকার
কি করবে। আমরা বর্তমান পরিস্থিতি বিশ্লেষণে জনগণের সমস্যা সমাধানের জন্যই, জাতির সমস্যা সমাধানের জন্যই বক্তব্যগুলো দিয়েছি, আমাদের দাবিগুলো জানিয়েছি। বাকিটা সরকারের সিদ্ধান্ত। তবে আমরা মনে করি যে এখন যে পরিস্থিতি, এখন আসলে সবার আগে প্রয়োজন একটা স্থিতিশীলতা। সরকারের এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সবার পক্ষের সাথে কথা বলে একটা স্থিতিশীল জায়গায় যাওয়া এবং সকল রাজনৈতিক দলের সরকারের প্রতি সেই সহযোগিতা পূর্ণ যে মনোভাব সেটা ব্যক্ত গতিতে কার্যক্রম চলছে। আমাদের সেই সমালোচনা সরকারের প্রতি রয়েছে, আবার একই সাথে সেই সহযোগিতাও রয়েছে। যাবো যে কোনো পক্ষে সরকারের কাছে বাধা হয়ে না দাঁড়াক, সরকারের সমালোচনা করুক, সহযোগিতা করুক এবং সরকারও তার যে কাজের গতি বৃদ্ধি করুক, জনগণের সামনে আরো স্পষ্ট করুক তার কাজের গতি। এই দুটো বক্তব্যে কোথাও আমার মনে হচ্ছে যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, সে যান এবং মাল বলতে এখানে সম্পত্তি, যান মানে হচ্ছে জীবন, লাইফ, তার নিরাপত্তা দিতে পারছেন কিনা সঠিকভাবে সেটা নিয়ে নাজির ইসলাম প্রশ্ন তুলেছেন। অন্যদিকে তিনি প্রশ্ন তুলছেন সংস্কার, যে লক্ষ্যে হাসিনা সরকারের পতন এবং নতুন সরকারের উত্থান হয়েছিল, সেই সংস্কার এবং লক্ষ্য পূরণ এর ক্ষেত্রে সরকার সঠিক লক্ষ্যে দ্রুততার সঙ্গে এগোতে পারছে কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এবার ঠিক এরকম জায়গায় আমি একটা ম্যাপ দেখাই আপনাদেরকে স্ক্রিনে, তারপর আমি পরিচয় করে দেবো এবং আলোচনায় আসবো। এই যে ম্যাপ আমরা দেখতে পাচ্ছি এখন স্ক্রিনে, সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশ, মায়ানমার, ভারতের খানিকটা অংশ দেখা যাচ্ছে, দক্ষিণ দিকে কক্সবাজার, লাল মতো যে অংশটা রয়েছে নিচে সেটা হচ্ছে রাখাইন প্রদেশ, আর ওপরে ইয়েলো মতো যে অংশটা সেটা বাংলাদেশের একদম সাউদার্ন পার্ট, সেটা হচ্ছে চট্টগ্রাম। এই চট্টগ্রাম এবং রাখাইন প্রদেশের মাঝখানে একটা করিডোর, যেটাকে মানবতার করিডোর বলছেন ইউনূস, কিন্তু অন্যদিকে সেনা বলছে যেটা মানবতার করিডোর নয়, এই একটা করিডোর তৈরি করা। এই যে মাঝখানে যে সরু অংশটা দেখছেন সেটা হচ্ছে নাফ নদী। এই যে দেখুন, আবার পয়েন্ট আউট করে আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে নাফ নদী। এই নাফ নদী দিয়ে একটা করিডোর তৈরি করার চেষ্টা ইউনূস করছেন। ইউনূস বলছেন, তাকে যখন জিজ্ঞেস করে সংবাদ মাধ্যম, তিনি বলছেন যে এটা হচ্ছে রাখাইন প্রদেশে থাকা রোহিঙ্গা, তাদেরকে পণ্য সরবরাহ এবং নানান রকম সাহায্যের জন্য, তাতে বাংলাদেশের হয়তো বাণিজ্যিক লাভ হবে। কিন্তু সেনা বলছেন যে এটা কিন্তু একটা ব্লান্ডার হবে, যার ফলে বাংলাদেশের সার্বভৌমত্ব প্রশ্নের সামনে চলে আসবে। মানে বাইরে আমি যদি অন্য দিক দিয়ে দেখি, কাউন্টার পার্টে, তাহলে রাখাইন প্রদেশ থেকে দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে যেতে পারেন। এই মাঝখানে নাফ নদী থাকবার জন্য একটা বড় বাধা রোহিঙ্গাদের কাছে। কিন্তু এই রোহিঙ্গার এমনিতেই চট্টগ্রামের কক্সবাজার এলাকায় তারা অনেকেই ঢুকে পড়েছেন অলরেডি, আমরা আগেও বলেছিলাম আপনাদেরকে। এবার এই করিডোর তৈরি নিয়েও একটা বিতর্ক তৈরি হয়েছে। আমি আসবো আলোচনায়, যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে আজকে আমি স্টুডিওতে পাচ্ছি জাতীয় কংগ্রেস মুখপাত্র শক্তি মৈত্রকে, স্বাগত জানাবো আজকে। বিজেপির মুখপাত্র ফাল্গুনী পাত্রকে আমরা পাচ্ছি, দেবাশিস নন্দী আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, দেবাশিস দাকে পাচ্ছি, সঙ্গে আমরা বাংলাদেশ থেকে মনিরুল ইসলাম রুবি। আমি আপনাকেও পাচ্ছি, দীর্ঘদিন পরে আবার দেখা হলো, অনেক দিন পর মনিরুল সাহেবের সঙ্গে। মনিরুল সাহেব, আপনাকে দিয়ে আজকে শুরু করি। প্রথম, এই যে বাংলাদেশের একটা, আমরা এখানে বসে দেখতে পাচ্ছি একটা অস্থির একটা অবস্থা, যদিও বর্তমানে আপনি যদি পলিটিক্যাল স্ট্যান্ড জানতে চান তাহলে এখনো পর্যন্ত আজও হয়তো সমস্ত রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ ছাড়া, তারা ইউনূস সাহেবের পাশেই রয়েছেন। সেনাপ্রধান এক কথা বলছেন, কালকে হঠাৎ করে আমরা রাতে শুনতে পেলাম যে সেনাবাহিনী নাকি ইউনূসের বাড়ি ঘিরে ফেলেছেন। সত্যি মিথ্যা জানি না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে একটা এটাকে আপনি কি বলবেন? অন্তর্বর্তীকালীন সরকার কি একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে? গেলে তার কারণ কি? এক। দ্বিতীয়ত আপনার কাছে প্রশ্ন, ভারত বাণিজ্য বন্ধ এবং প্রতিরোধমূলক বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, বাংলাদেশের উপর তার প্রভাব কতটা পড়তে পারে বলে আপনি মনে করছেন? জি, ধন্যবাদ দাদা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত সঞ্চালক, সিএন টেলিভিশন কলকাতা, আমার সাথে যারা সহ আলোচক আছেন, বিজ্ঞ আলোচক বিন্দু, এবং যারা আমাদেরকে দেশে এবং প্রবাসে দেখছেন, সিএন টিভি, আমার পক্ষে এবং আমার দল বিএনপির পক্ষ থেকে সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসলে আমার রাষ্ট্র ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, এ কথাটা অস্বীকার করা যাবে না। কারণ
আমাদের রাজনৈতিক দলগুলির সাথে বর্তমান সরকার এবং সরকার গঠিত যে দল এনসিপি এবং আমাদের সেনাবাহিনী সকল পক্ষের সাথে একটা দূরত্ব সৃষ্টি করেছে বলে আজকের এই আমাদেরকে ক্রাইসিসটা ফেস করতে হচ্ছে। দেখেন দাদা, দীর্ঘ 4 দিন আগে যখন আমাদের ঢাকা সিটির একটা নির্বাচন নিয়ে উচ্চ আদালতের একটা রায়, সেই রায়টাকে যখন ডিনাই করা হলো, একটা উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হলে আমার দল বিএনপি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য 4 দিন চেষ্টা করেছে। তিনি আমাদেরকে সাক্ষাৎ দেননি, আমার দলের নেতৃবৃন্দকে সাক্ষাৎ দেননি। এবং অন্যদিকে আমাদের আর একটা বৃহত্তর দল জামাতে ইসলাম, তারাও সর্বদলীয় বৈঠক ডেকে এই সমস্যাগুলি সমাধান করার জন্য সরকারের কাছে প্রার্থনা করেছে। সরকার আমাদের বৃহৎ রাজনৈতিক দলগুলির কোনো বিবেচনাই তারা রাখেন নাই। এবং যে বিষয়টা আপনারা নিয়ে এসছেন করিডোর এবং চট্টগ্রাম বন্দর, এই বিষয়ে কিন্তু শুধু সেনারা নয়, এ বিষয়ে আমাদের দেশের প্রতিটি রাজনৈতিক দল সচেতন নাগরিক। আমরা কিছুতেই এই করিডোরের পক্ষে নয় এবং এই করিডোর আমরা দিতে রাজি। কারণ করিডোরে যেমন সুযোগ সুবিধা আছে তেমন অসুবিধা আছে। আপনি করিডোরের নামে যে খাদ্যশস্য নিয়ে যাবেন যাদেরকে উদ্দেশ্য করে, সেখানে বিতরণ করতে গিয়ে দেখা গেল যারা আপনার মায়ানমারের যারা আজকে ক্ষমতাসীন এবং রাষ্ট্রে আছেন, জান্তা সরকার, তাদের বিরুদ্ধে যারা লড়াই করছেন আরাকান রাজ্যের, তাদের তো কোনো ডেস্টিনেশন নাই। কারণ আমাদের মানচিত্রে এবং জাতিসংঘে মিয়ানমার বলে একটা রাষ্ট্র আছে, আরাকান বলে তো কোনো রাষ্ট্র নাই। এবং সেই রাষ্ট্রের সাথে যার সাথে কোনো চুক্তি করার রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবেও কোনোভাবে এটা সম্ভব নয়। জাতিসংঘ যদি মনে করে থাকে যে সারা পৃথিবী দুস্থ মানুষদের পাশে আমরা দাঁড়াই, তাহলে আপনারা সেই রেশন কিভাবে বিতরণ করবেন? দেখা যাবে যে সেখানে যে সমস্ত খাদ্য সামগ্রী বা ওষুধ আপনারা নিয়ে যাবেন, অস্ত্র নেবেন না বা অন্য কিছু নেবেন না, ভালো কথা, কিন্তু সেইগুলি ব্যবহার করলো আরাকান আর্মিরা, যারা এখন ক্ষুধার্ত, যুদ্ধ করতে যুদ্ধের মাঠে তারা এখন অচল হয়ে পড়েছে। তারা তো এগুলি খেয়ে টেয়ে স্বাস্থ্য ভালো করবে, নাদুস হবেন, আবার জান্তা বাহিনীর বিরুদ্ধে তারা যুদ্ধ শুরু করে দিবেন। তখন তো মায়ানমার সরকার এটাকে তো ভালো দৃষ্টিতে দেখবে বলে আমাদের দেশের জনগণও মনে করে না এবং আমরাও মনে করি না। আমাদের সেনাবাহিনীও এটার সাথে সম্পৃক্ত নয় এবং সকল দিক থেকেই আমরা এটা বিরোধিতা করার কারণে সরকার যেই তার চিন্তা চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছিল, এবং জানেন ইমিডিয়েট আমাদের দেশে আরেকটা বিস্ফোরণ তৈরি হয়েছে, সেটা হলো খলিলুর রহমান নামে একজন দোভাল আমাদের দেশে এসেছে। আপনাদের দোভাল যেমন আপনাদেরকে দেয় বুদ্ধি পরামর্শ, আমাদের খলিলুর রহমান এরকম বুদ্ধি পরামর্শ দেয়। এই বুদ্ধি পরামর্শ দিতে গিয়ে তিনি এমন এক জায়গায় আমাদের রাষ্ট্রকে চিহ্নিত করেছেন যেটা আন্তর্জাতিকভাবে এবং প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা প্রচুর। সেহেতু আমাদের দেশের নাগরিক এবং আমাদের প্রিয় সেনাবাহিনী সহ সকলে আমরা এটার বিরোধিতা করে আসছি। তিনি যখন এই ডক্ট্রিনে এগোতে পারে নাই, তখনই আমি আর এগিয়ে যেতে পারবো না, যেহেতু আমি কাজ করতে পারছি না, এমন ধরনের একটা প্রশ্ন উত্থাপন করে উনি নোবেল লরিয়েট লোক, বিশ্বব্যাপী ওনার একটা সুনাম আছে, গ্লোবাল ম্যান, আমরাও তাকে সম্মান করি। তো হুট করে তিনি পদত্যাগের এই নাটকটা শুরু করলেন। তিনি হয়তো বা আমার কাছে ধারণা দাদা, তিনি ভাবছেন যে আমার কত জনপ্রিয়তা আছে আমি একটু দেখি। কারণ আমাদের একটা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমস্যা নিয়ে যেভাবে পুরো ঢাকাকে অচল করে দিয়েছে সিটি কর্পোরেশনের একটা অংশ, তাহলে অতএব আমার কি আছে দেখি। উনি ভাবছেন ঈদগাহ মাঠে 5 লক্ষ মানুষ, আমি 5 বছর ক্ষমতা থাকবো বলছিল, দেখি তারা কতজন আসে। তা আজকে ওনার মার্চ ফর ইউনুস একটা কর্মসূচি আমাদের পিএসসি শাহবাগও হচ্ছে, সর্বে সাকল্যে মানুষ 50 জন।
উনি ভাবছিলেন উনি পদত্যাগের কথা বললে বাংলাদেশের 18 কোটি জনগণ রাস্তায় নেমে আসবে, ওনার প্রতি সহানুভূতি দেখাবে, ওনাকে টাকার জন্য হাতে পায়ে ধরবে। তবে হাতে পায়ে ধরেছে একটা অংশ, যারা নাকি তার গঠিত এনসিপি, ন্যাশনাল শিশু পার্টি, এই দলটার নেতারা যমুনাতে যে অনেক কান্নাকাটি করেছে, পাও ধরেছে, আপনি চলে গেলে আমাদের কি অবস্থা হবে, সরকার না থাকলে আমাদের অস্তিত্ব থাকবে না, আমাদেরকে মেরে ফেলবে, আমাদের প্রাণ বাঁচান, ইত্যাদি ইত্যাদি নাটকও ইদানিংকালে শুরু হয়েছে। না আমি সর্বোপরি যে কথা আমি হ্যাঁ বলতে চাই, হুম হ্যাঁ সর্বোপরি যে কথাটা আমি দাদা আপনাকে জানাতে চাই, একটা মেসেজ। হুম আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত বৃহস্পতিবার রাত 7টায় আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেবের সাথে টেলিফোনে একটা কনভারসেশন হয়েছে, ওনাদের টেলিকনফারেন্স। ওনার সাথে অনেক কথা হয়েছে এবং আমাদের চেয়ারম্যান সাহেব বলছে, যেহেতু আপনার দায়িত্ব নিয়েছেন, আপনি কমিটমেন্ট করেছেন জনগণের কাছে, সেহেতু আপনাকে দায়িত্ব পালন করতে হবে। উনি বলছে দলগুলি আমার কথা শুনে না, বাহিনীগুলি ঝামেলা করতেছে, আমি এখন কি করব? তখন আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনাকে একটা পরামর্শ দিয়েছে যে এই মুহূর্তে সর্বশ্রদ্ধেয় একজন ব্যক্তি আছে, তিনি আমার পার্টির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, আপনি ওনার সাথে সাক্ষাৎ করেন। বাহিনী থেকে আরম্ভ করে যত রাজনৈতিক দল আছে এই মুহূর্তে সবাই ওনাকে শ্রদ্ধা করে, ওনাকে ভালো জান। আমি আশা রাখি উনি এই সংকটের একটা সমাধান করে দিতে পারবেন। আপনাদের জানিয়ে রাখি, আজকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটা প্রেস বিজ্ঞপ্তি জারি করেছেন ডক্টর ইউনূস সাহেব আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা করে কি অবস্থা সেটা দেখার জন্য ওনার বাসভবন ফিরোজে যাবেন আগামীকাল। এখন পর্যন্ত ঢাকায় আমার দল বিএনপির সাথে উনি মিটিং করছেন, এরপরে জামাতের সাথে করবেন, এরপরে এনসিপির সাথে করবেন। আমি মনে করি আমরা সর্বদলীয় বৈঠকের মাধ্যমে এই বিষয়টা আমরা সমাধান করতে পারব। একেবারে না, আপনাদের দেশের অভ্যন্তরস্থ বিষয়ে নাক গলানো কোনো ইচ্ছা আমাদের নেই। আপনারা সার্বভৌমত্বে বিশ্বাস করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াতে কাকে নির্বাচন করবেন বা না করবেন সেটা আপনাদের বিষয়। কিন্তু আমার খুব ভালো লাগছে যে আজ থেকে মাস 4-5 আগে যখন আমি এই অন্তর্বর্তীকালীন সরকার বা মোহাম্মদ ইউনূসকে একটু কড়া ভাষায় আক্রমণ করতাম, আপনি তখন আমার উপর খুব রাগ করতেন। আজকে আপনি বলছেন যে বিচ্যুত জুংটা সরকারের বিরুদ্ধে লড়াই করতে থাকা যাদের সেই অর্থে কোনো পরিচয় নেই, অর্থাৎ এই যে আরাকান বা রোহিঙ্গা, তাদের সঙ্গে ইউনূসের যোগ আছে, সংযোগ আছে, যেটাকে আপনারা মানতে পাচ্ছেন না, এটা আজকে আপনি স্বীকার করলেন। আপনি, আমার খুব ভালো লাগছে মনিরুল সাহেব, আজকে আপনি টিভিতে প্রথম লাইন শুরু করেছেন। না এক মিনিট, আমি বলে নিই, আপনি একসঙ্গে দুজন কথা বলে বোঝা যাবে না। আজকে আপনি প্রথম লাইন শুরু করেছেন এটাই বলে যে আমার দেশ ক্রাইসিস সিচুয়েশনের মধ্যে আছে। আমার এটা শুনে খুব ভালো লাগছে, আপনার দেশ ক্রাইসিস সিচুয়েশনে আছে। আমার খুব কষ্ট হচ্ছে। আমার এটা জেনে খুব ভালো লাগছে যে আমরা আজ থেকে প্রায় 6-7 মাস আগে, এখানে তার অনেকে উদাহরণ আছেন, যখন প্রোগ্রাম করতাম এখানে, যখন বলতাম যে এই হাসিনাকে ত্যাগ করে পরিবর্তন করে খালেদা জিয়ার হাতে সরকার গেলে, তাও আমরা ভেবে নিতাম যে বাংলাদেশের একটা অর্ধশতাব্দী পুরনো রাজনৈতিক দল, 50 বছরের উপরে, তাও ঠিক আছে। কিন্তু আপনারা যেভাবে অন্ধ ভক্তের মতো সেই সময় ইউনূসকে সমর্থন করছিলেন, আমার সেই অর্থে আর বলার কিছু ছিল না। আপনি ভদ্র মানুষ, তাও আমরা চেষ্টা করেছি এখান থেকে বলার, আপনারা শোনেননি। একের পর এক মনিরুল ইসলাম সাহেব, বাংলাদেশে হিন্দু নির্যাতন এবং হিন্দু, আমি এই কমিউনিটির দিকে আসছি না, ভারত বিদ্বেষের কথা একের পর এক বলা হয়েছে। যদিও আমি সজ্ঞানে বলছি, আপনার মতো বর্ষিয়ান রাজনৈতিক নেতা সেটাকে স্টুডিওতে বসে এন্ডোর্স করেননি, কিন্তু অনেকেই বলেছেন ঠিক হয়েছে, ঠিক করেছে। এমনকি মানে সবার কথা শুনবেন না, আমি সবার, এই ধরনের সুবন্ধের মতো লোক তারা দাদা আপনার কলকাতাতে পাওয়া যায়, আমাদের দেশে এরকম লোক পাওয়া যায় না। আমি তা বলছি, আমি বলছি তারা সবাই বাংলাদেশের ডেজিগনেশন হোল্ডার, বিভিন্ন ডেজিগনেশন, বিভিন্ন রেসপেক্টেবল পলিটিক্যাল পার্টির তারা মেম্বার। তারা বলছেন কখনো তারা প্রাক্তন সেনাকর্তা, আবার কখনো তারা রাজনৈতিক দলের লোক। আপনার কথা যেরকম আমি শিরোধার্য করছি, আমি তাদের কথাও কেন গুরুত্ব দেব না বলুন, তাই না? আমি হিসাবে, আমি যখন এখান থেকে দেখবো একজন ভারতীয় হিসাবে, আমি তো বলছি আপনি কোনোদিনও কোনো কটূক্তি করেননি ভারত সম্পর্কে, আমি তো স্বীকার করছি।
আমি তো সেই জন্যই বললাম যে আজকে যখন আমি লিস্ট দেখলাম আমার খুব ভালো লাগলো যে আজকে মনিরুল ইসলাম রবি আমাদের সঙ্গে রয়েছেন, ফ্রুটফুল আলোচনা হবে। সবচেয়ে বড় সাক্ষী দেবাশিস নন্দী এখানে বসে রয়েছেন, একের পর এক প্রোগ্রামে একের পর না। আমি দেখুন, আপনাদের অভ্যন্তরীণ সমস্যা আপনারা মেটান, আমি দেবাশিসদার কাছে যাব বিরতির পর এই জায়গাটা আলোচনা করবার জন্য। এই কারণের জন্যই বলছি, কারণ ভারত আর বাংলাদেশের সীমানা কিন্তু প্রায় 4000 কিলোমিটারের ওপর। আমি যদি আসাম ত্রিপুরা সব ধরি, আমাদের বাংলা যেখানে বসে আমরা অনুষ্ঠান করছি তার বর্ডার প্রায় 2700-2800 কিলোমিটারের বেশি হয়তোবা। এবং সম্প্রতি আমরা দেখতে পেলাম কিছু বাণিজ্যিক ক্ষেত্র, সেটাকে স্কুইজ করা হলো, সংকীর্ণ করা হলো, কোনো ক্ষেত্রে রেস্ট্রিকশন হলো, কিছুটা অল্টারনেশন হলো। কেন হলো দেবাশিসদা, এর পেছনে কি কারণ আছে জানবো। আপনারাও নিশ্চয়ই শুনতে চান, কারণ বাংলাদেশ আপনার প্রতিবেশী রাষ্ট্র। মনিরুল সাহেব, আপনিও শুনুন, কি স্ট্র্যাটেজির জন্য হঠাৎ করে ভারত এই সিদ্ধান্ত নিল। সত্যি তো আপনারা সেই অর্থে দেখুন, একজন সেনাপ্রধান বলছেন কলকাতা দখল করে নেবো, সেটাকে নিশ্চয়ই মোদী খুব একটা গুরুত্ব সহকারে দেখেননি। কিন্তু তাহলে ডিসিশনগুলো বিদেশ মন্ত্রক কেন নিল? কেন বিদেশ মন্ত্রকের এই সিদ্ধান্ত নিতে হলো এই মুহূর্তে, সেটা আগে জানা দরকার। এবং বাণিজ্যিক ভলিউম কত সেটাও আপনাদেরকে জানাবো বিরতির পর ফিরে এসে। সঙ্গে থাকুন। দ্রুত একবার স্ক্রিনে দেখাবো যে কোন কোন বাণিজ্যিক ব্যাপারে কি কি সিদ্ধান্ত অলরেডি নেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে। দ্রুত দেখা যাবে। দেখুন, ভারতের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক বিধিনিষেধের কারণে স্থলবন্দর দিয়ে বাংলাদেশে যেতে যে কোনো ধরনের পোশাক ভারতে আর প্রবেশ করতে পারবে না। যেটার আগে ছাড় ছিল, এবার সেটা বন্ধ হলো। কিছু পণ্যের ব্যতিক্রম, কলকাতা এবং মুম্বাই সমুদ্র বন্দর দিয়ে পোশাক আমদানির অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ কিছু পণ্য থাকবে যেটা সড়কপথে আসতে পারবে, বাদবাকিটা কলকাতা অথবা মুম্বাই বন্দরে। অন্যান্য পণ্যের উপরে প্রভাব, পোশাকের পাশাপাশি ফল, সুতা, কাঠের আসবাবপত্রের মতো পণ্য স্থলপথে ভারতে প্রবেশ করবার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারত এবং বাংলাদেশের বাণিজ্যের আর্থিক পরিমাণ, মানে ভারত বাংলাদেশকে এক্সপোর্ট করে, তার পরিমাণ 2023-24 সাল অনুযায়ী $13.1 বিলিয়ন, যেটা আমরা জানতে পারছি। দেবাশিস দারও ভালো করে বলবেন। আর বাংলাদেশ ভারতকে যা এক্সপোর্ট করে, অর্থাৎ রপ্তানি করে, ভারত আমদানি করে, তার আর্থিক পরিমাণ হচ্ছে $1.89 বিলিয়ন। আমি সরাসরি দেবাশিস নন্দী আমাদের সঙ্গে রয়েছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। চলে আসবো দেবাশিসদার কাছে। দেবাশিসদা, যদি আমি ভলিউম নিয়ে দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি যে ভারত যা রপ্তানি করে বাংলাদেশে তার পরিমাণটা অনেকটা বেশি, $13.1 বিলিয়ন। হঠাৎ মানে ভারত আর বাংলাদেশের মধ্যে যদি বাণিজ্যিক সম্পর্কের অবনতি হয়, আর্থিকভাবে ভারতের ক্ষতির সম্ভাবনাটাই দেখছি বেশি, আর্থিক অঙ্কে যদি আমি দেখি। তাও ভারত এই সিদ্ধান্ত এই মুহূর্তে কেন নিল? তার পেছনে কি স্ট্র্যাটেজিক লজিক কি আছে? দেখুন, ভারত এই সিদ্ধান্ত নিয়েছে, অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, ইউনিসের নেতৃত্বাধীন তদারকি সরকার এসেই আমরা সকলে জানি ভারত বিরোধী বিভিন্ন মন্তব্যই শুধু নয়, ভারত বিরোধী বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়েছে। অর্থাৎ ভারতের যে শত্রু দেশগুলো রয়েছে, পাকিস্তান, চায়না, তাদের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে, ইদানিং তুরস্কের সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছে। পাশাপাশি এই উপদেষ্টা মণ্ডলীর যে সদস্যরা রয়েছে, তরুণ সদস্যরা, এবং যারা জামাতপন্থী বা যারা র্যাডিক্যাল ইসলামে বিশ্বাস করে, তাদের একটা বড় অংশ ভারত বিরোধী মন্তব্য করলেও সরকার কর্তৃক তার নিন্দে করা হয়নি এবং তার কোনো বিবৃতি দেওয়া হয়নি। তৃতীয়ত হচ্ছে যে বারবার আমরা দেখেছি এরা হুমকি দিচ্ছে কখন উত্তর পূর্ব ভারতের অংশ তারা দখল করবে চায়না সহযোগিতায়, কখনো কলকাতা দখল করবে। এই যে অর্বাচীন মন্তব্যগুলো, এবং সেখানে একজন নোবেল লরিয়েট, সেখানে সরকারের প্রধান উপদেষ্টা, তিনি নীরব, অর্থাৎ তিনি প্রশ্রয় দিচ্ছেন। এবং সর্বোপরি যখন ভারত পাক যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তখন দেখা যাচ্ছে পাকিস্তান মিডিয়া যে ভুল তথ্যগুলো প্রচার করছে, বাংলাদেশ একই সুর মিলিয়েছে। অর্থাৎ কোথাও স্পর্ধা বেড়ে গিয়েছিল, কোথাও একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন হয়ে গেছিল। বাংলাদেশ তার যে জিওগ্রাফিক্যাল যে লোকেশন, তার যে বাস্তবতা, সেটা ভুলে গিয়েছে। 3 দিক ঘেরাও করে আছে ভারতবর্ষ, অর্থাৎ তারা যে ল্যান্ড অ্যাক্সেস পাবে না। এবং নেপাল, ভুটানে যাওয়ার ক্ষেত্রেও তাদেরকে যে পণ্য বাণিজ্য করার ক্ষেত্রে ভারতের ভূখণ্ডের উপর দিয়েই যায়, ফুলবাড়ি করিডোর দিয়ে, সেটাও তারা ভুলে গিয়েছে। তাদের যে বৈদেশিক বাণিজ্যের একটা বড় অংশ থ্রু স্থলপথে এসে কলকাতা এয়ারপোর্ট থেকে কার্গোতে যায়, কারণ সেটা অনেকটা কম খরচ পড়ে। এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সাপ্লাই চেন, ইন্ডিয়ার একটা বড় অংশ বাংলাদেশ সাপ্লাই চেন দেয় আর কি। এখন ইন্ডিয়ার বাণিজ্যিক কিছু ঘাটতি হলেও বাংলাদেশকে কিছুটা শিক্ষা দেওয়া, একটা বাংলাদেশকে একটা লেসন শেখানোর একটা প্রয়োজন ছিল বলে আমার মনে হয় এটা করা হলো। কারণ আমরা অনেক সময় জেনারেসিটি দেখেছি প্রতিবেশী অনেক দেশের ওপরে, কংগ্রেসের সময় থেকে দেখেছি, এই সরকার, বিজেপি সরকার দেখেছি, অনেক উদারতা দেখিয়েছে, কিন্তু উদারতাটাকে তারা দুর্বলতা ভেবে নিয়েছে। অর্থাৎ কোথাও একটা শিক্ষা দেওয়ার প্রয়োজন ছিল।
দ্বিতীয়ত হচ্ছে যে ভারত কিন্তু শুধু বাংলাদেশের সাথে তো বাণিজ্য করে না, ভারত এখন আফ্রিকার সাথে বাণিজ্য করে, ল্যাটিন আমেরিকাতে বাণিজ্য করে, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যপ্রাচ্যে আমাদের একটা বড় বাজার রয়েছে। সুতরাং একটা বাজার হয়তো আমাদের একটি সাময়িক পরে টাইম বিং আমাদের একটু ব্যবসায়িক ক্ষতি হবে, কিন্তু এটা লিসেন দেওয়া যে দক্ষিণ এশিয়ার কেন্দ্রীয় রাষ্ট্র কোর স্টেট ভারত সব দিক দিয়ে যে মানে টেরিটোরিয়ালি বিগ, তারপরে মানে টেকনোলজিক্যালি অ্যাডভান্স, ইকোনমি 5th লার্জেস্ট ইকোনমি, সামরিক শক্তিতে অনেকটা বলিয়ান রাষ্ট্র। সুতরাং এই রাষ্ট্রকে যারা অবজ্ঞা করবে, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোকে লেসেন দেওয়া, মালদ্বীপসকে, শ্রীলঙ্কাকে যারা ভারত বিরোধী কার্যকলাপ করছে ইদানিং প্রচার করছে, এবং মানে ভুটান নেপালকেও দেওয়া, হয়তো ভবিষ্যতে তোমরা করলে তোমাদের অবস্থা আরও খারাপ করুণ হবে। কারণ হচ্ছে নেপাল এবং ভুটানের কথা বলে রাখি, তারা দেখবেন ভারত বিরোধী প্রচার করছে চাইনিজ মদতে, ডোকলাম ইস্যুর পরে মানে ভুটানও অ্যান্টি ইন্ডিয়ান কথাবার্তা বলছে, নেপাল তো করছেই। এবং এই অবস্থায় তাদেরকে বার্তা দেওয়া স্থলবেষ্টিত দুই প্রতিবেশী রাষ্ট্রকে, যাদের এন্টায়ার সাপ্লাই চেন থেকে শুরু করে এন্টায়ার সব কিছু ভারতের উপর নির্ভরশীল, জ্বালানি বন্ধ করে দিলে মানে তাদের সমস্যায় পড়বে, বার্তা দেওয়া ভবিষ্যতে যদি অ্যান্টি ইন্ডিয়ান অ্যাক্টিভিটিস করা হয়, যে বন্ধুত্বমূলক চুক্তি আছে ভুটান এবং নেপালের সাথে, সেগুলো যদি লঙ্ঘন করা হয়, তাহলে বাংলাদেশের চাইতে কড়া বার্তা দেওয়া হবে। অর্থাৎ এখানে ভারত একটা কোথাও একটা ডিফেন্সিভ ফরেন পলিসি থেকে একটা অফেন্সিভ ফরেন পলিসিতে যাচ্ছে। এবং এই যে বাংলাদেশে এখন কি করছে, যে রিলেটিভ অটোনমিটা হারিয়ে ফেলেছে দেশটা, চট্টগ্রাম বন্দরটা লিজে দেওয়ার নাম করছে। আচ্ছা, লালমনিরহাটে যেখানে আমাদের একদম উত্তরবঙ্গ সীমান্ত ঘেঁষে সেটা এয়ারবেস তৈরি করতে চাইছে, ওরা ভারতকে কোথাও একটা হুমকি দিতে চাইছে, এবং সেটাও মনে হয় চীনা সাহায্যে। এবং সর্বোপরি যে মাতার বাড়িতে যে একটা পোর্ট হয়েছে, মানে জাপানি সহায়তা, ডিপ সি পোর্ট, মানে এটা কক্সবাজারে, সেটা একসময় কথা হয়েছিল অলিখিতভাবে যে যদি এটা পোর্টটা হয় তাহলে বাংলাদেশ দক্ষিণ পূর্ব ভারত থেকে জিনিসপত্র এনে বা বাংলাদেশের পণ্য নেপাল ভুটানে সাপ্লাই করতে পারবে, ভারতের পণ্য ওই বন্দর দিয়ে দক্ষিণ পূর্ব এশিয়াতে যাবে, দুই দেশ বেনিফিটেড হতে পারতো। আচ্ছা, দুই দেশ বেনিফিটেড হতে পারতো কীভাবে? যখন আমাদের কলকাতা থেকে ডিরেক্ট ঢাকার উপর দিয়ে বাস ত্রিপুরায় যাচ্ছিল, অ্যাক্সেস দিয়েছিল, এতে করে বাংলাদেশ কিছু ট্যাক্স পেত, আশুগঞ্জ পোর্ট পর্যন্ত কলকাতা পোর্টে মাল নিয়ে ওখান থেকে ত্রিপুরায় পাঠাতে পারতো। এবং একটা প্রজেক্ট ছিল পরিকল্পিত, সেটা হচ্ছে মিয়ানমার থেকে ভাই বাংলাদেশে গ্যাস লাইন আসবে, সেটাও কিন্তু অনেক ট্রাইলেটারাল ইন্টারেস্টও জড়িত। কোথাও একটা বাংলাদেশের হঠকারিতার ফলে কোথাও একটা সব থমকে গেল, পুরো জায়গাটা থমকে গেল। ঠিক। সুতরাং এই অবস্থায় আমার বলা প্রয়োজন, এই বাংলাদেশের সাধারণ মানুষ সমেত বুদ্ধিজীবী মানুষ, বুদ্ধিজীবীদের এক অংশ এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যে বিএনপির, তাদের অনেকের বক্তৃতা শুনছিলাম, মনিরুল ভাই আছেন তার সময়, তারও কিছু দেখছিলাম, তারাও এখন বুঝতে পারছেন যে কোথাও একটা ভুল হয়ে গিয়েছে। এবং মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, যা বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল, স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত 1949 সাল প্রতিষ্ঠিত মুজিবুর রহমান আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করেছে, কোথাও একটা গণতন্ত্রও একটা বড় সেটব্যাক পেল বাংলাদেশে। অতদিন ইনক্লুসিভ ডেমোক্রেসির কথা বলছে, কোথাও এই ইনক্লুসিভ ডেমোক্রেসি তখন সম্পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে ফিরিয়ে নেওয়া হবে। অর্থাৎ আরেকটা গণবিপ্লবেও যেতে পারে বাংলাদেশ, কিন্তু বহু গণবিপ্লবের সাক্ষী বাংলাদেশ, 52, 59, 71, 90। সুতরাং আমার মনে হয় আওয়ামী লীগ কিন্তু ছেড়ে দেবে, মানে একটা স্বাধীনতা বিপ্লব ঘটিয়েছে এরা। সুতরাং সেই দল যখন ফিরে আসবে তখন মোহাম্মদ ইউনূসের কিন্তু আরও বড় সর্বনাশ। দেবাশিস দা একদম সঠিক জায়গাটা ধরলেন, যে আওয়ামী লীগকে ফিরে আসবার কথা বা প্রসঙ্গ উঠতে পারে। এবং ঠিক যখন আজকের এই ঘটনা ঘটছে বা এই ধরনের একটা টার্ময়েলের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ, হাসিনা অডিও বার্তায় কড়া বার্তা দিলেন মোহাম্মদ ইউনূসকে। আমি সেই অডিও বার্তা এবং পাশে তার টেক্সচুয়াল আমাদের গ্রাফিক্স আমি দেখাবো আপনাকে। বিরতির পর ফিরে আসি। আমি ফাল্গুনীদির কাছে যাওয়ার আগে আমার মনে হচ্ছে একটু শক্তিদাকে ছুঁয়ে যাওয়া দরকার, কারণ অনেক ইতিহাসের সাক্ষী কংগ্রেস জমানা বাংলাদেশ ইস্যুতে, বিশেষ করে ফাল্গুনীদির কাছে। তারপরে আসবো, একটা বিরতি নিচ্ছি, কিন্তু বিরতির পরেই ফিরে এসে প্রথম দেখাবো শেখ হাসিনার টেলিফোনিক কড়া বার্তা মোহাম্মদ ইউনূসকে। একাধিক জায়গায় একেবারে তুলোধনা করে ছেড়েছেন মোহাম্মদ ইউনূসকে। দেখুন, হাসিনার দল আলাদা, কিন্তু আজকে মনিরুল সাহেবের গলায় একই কথা, যে রাজনৈতিক দল, সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকার, এরা কেউ আর একসঙ্গে নেই। মনিরুল সাহেবের কথা ধার করে বলছি, এদের মধ্যে একটা বড় দূরত্ব তৈরি হয়েছে। একটু আগে মনিরুল সাহেব বলেন, আমি কথাগুলো লিখছিলাম এখানে, বিএনপির প্রতিনিধি দল দেখা করতে গেছেন, তাদের দেখা করতে তারা পারেননি, দীর্ঘক্ষণ অপেক্ষা করে তাদেরকে রিজেক্ট করা হয়েছে। হ্যাঁ, একদম বিএনপির ভূমিকা ছিল। এবং বারবার করে মনিরুল সাহেব বলতেন, সার্বভৌম দেশ আপনারা কেন চিন্তা করতেছেন, আমরা সব বুঝে নেব। বলেছিলেন কিনা আমার কথাগুলো মনে আছে আজও। মনিরুল সাহেবকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি না, কোন দুর্ভাগ্যের কারণে আমি জানি না। তো যাই হোক, এই কারণের জন্য আমরা এই জায়গাটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, শক্তিদার কাছে যাব, কিন্তু তার আগে দেখাবো শেখ হাসিনার কড়া বার্তা কি ছিল। সেন্ট মার্টিন দ্বীপ যখন আমেরিকার চেয়েছিল, আমার বাবা রাজি হননি, তাকে জীবন দিতে হলো। আর আমার ভাগ্যে সেটাই জুটলো, কারণ দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে হবে এই চিন্তা আমার কোনোদিনই ছিল না।
এমন এক ব্যক্তি ক্ষমতা আসলো, সবাই নাকি তার সারা দেশের মানুষের একেবারে খুব পছন্দের মানুষ, বিশ্বের পছন্দের মানুষ, আর সেই মানুষ আজকে ক্ষমতা এসে কী হলো? আর এই লোকটাকে তো তার যত অর্থ মানে প্রতিপত্তি সবগুলি খোলা দরজা খুলে তো আমি দিয়েছিলাম, আমার কাছে কিছু হাত পেতে ছিল। গ্রামীণ ব্যাংকে টাকা নেই, টাকাগুলি যে সে সরিয়ে রেখেছে কল্যাণ ফান্ড করে, সেটা তো আমার জানা ছিল না। বলছে টাকা নেই, ক্ষুদ্র ঋণ দেওয়া যাচ্ছে না, সাথে সাথে 100 কোটি টাকা দিলাম। তখন একটা বন্যা, বিশাল একটা বন্যা মোকাবেলা করেছি দুঃসময়। তারপরে আবার আসলো 200 কোটি টাকা, আবার আসলো 300 কোটি টাকা, 400 কোটি টাকা আমরা দিয়েছি মোট। সে টাকা কিন্তু কোনো হদিস নাই। যে এই যে 6,000 টাকা বেতনে যে ব্যক্তি 1990 সালে গ্রামীণ ব্যাংকের এমডির চাকরি পেল এবং চাকরি করত, সে কী করে দেশে বিদেশে হাজার হাজার কোটি টাকার মালিক হলো? এই কথাটা কারো মনে প্রশ্নটা জাগলো না কেন? নিজের যত দুর্নীতির মামলা, 5টা দুর্নীতির মামলা, মানি লন্ডারিং, গ্রামীণ ব্যাংকের টাকা, গ্রামীণ ফোনের টাকা, সব, এমনকি শ্রমিকদের টাকা মেরে খেয়ে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি হচ্ছে ডক্টর ইউনূস। আর যেহেতু সে ক্ষমতাটা দখল করেছে জঙ্গিদের সহায়তায়, সন্ত্রাসীদের সহায়তায়, এখন বাংলাদেশ সেই জঙ্গিদের রাজত্ব, সেই জঙ্গিদের উপর নির্ভর করেই, তাদেরকে ব্যবহার করে এবং আমাকে আর রেহানাকে হত্যার চক্রান্ত করেই ইউনূস কিন্তু ক্ষমতা দখল করলো। শক্তিদার কাছে চলে আসি। শক্তিদা, এই বাংলাদেশ তৈরির ক্ষেত্রে ইন্দিরা গান্ধী তথা কংগ্রেসীয় নেত্রীর ভূমিকা, তখন ভারতের প্রধানমন্ত্রী, তার ভূমিকার কথা আজ বাংলাদেশের প্রান্তে প্রান্তে মানুষ অস্বীকার করতে পারবেন না। কিন্তু আমরা 5 তারিখের যে গণঅভ্যুত্থানের কথা যে বলছি, তারপরে হঠাৎ করে আমরা বলতে শুরু করলাম, মানে বলতে শুনলাম বাংলাদেশিদের একটা অংশের মানুষকে, এখানে আজকে আমার সঙ্গে সাক্ষী হিসাবে মনিরুল সাহেবও রয়েছেন, যে বাংলাদেশের নাকি 5 তারিখে স্বাধীনতা দিবস। 1971-এর কথা নয়, এই 5 তারিখ 2024-এর 5ই আগস্ট, এটাই নাকি বাংলাদেশের স্বাধীনতা দিবস বলে সামনে নিয়ে আসলো। এবং দেশের মানুষ একেবারে আহ্লাদে গদগদ হয়ে সেই বিমান করে যখন বাইরের দেশ থেকে আসলেন ইউনূস সাহেব, তাকে নিয়ে একেবারে সাদর সম্ভাষণ করে, এবং আজ যারা আজকে উল্টো সুর গাইছেন তারা প্রত্যেকে ডিরেক্টলি এবং ইনডিরেক্টলি সাপোর্ট করলেন এবং ভারত বিরোধিতা করলেন। কি বললেন? ভারতের দালাল হাসিনাকে আমরা জায়গা দেব না, ভারতের দালাল। আমাকে বহুবার দালালি করছে, এই কথাটা এখানে বসে শুনতে হয়েছে, দালালি করছে। তাহলে শক্তির আজকে যে সিনারিওটা চেঞ্জ হলো, এখন আজকে আমার মনে হয় খুব সম্ভবত মনিরুল সাহেবও বুঝতে পারছেন যে হয় খালেদা জিয়া, যেহেতু উনি বিএনপি করেন এই অব্লিগেশন থেকে, হয়তোবা আজকেও মনিরুল সাহেবের কাছে, আমি আবারও বলছি হয়তোবা, শেখ হাসিনা ফিরে আসলে বাংলাদেশকে বাঁচানো যাবে যদি উনি জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হন। অ্যাটলিস্ট ওনাদের মতো বর্ষিয়ান মানুষের কাছে দেশ আগে, দল নয়। আপনার কি মনে হয় এই যে ইতিহাস ভুলে যাওয়া, তারই কি ফল আজকে ভুগতে হচ্ছে বাংলাদেশকে? দেবাশিস, বাংলাদেশের রাজনৈতিক চরিত্রটা 1971 সালে ইন্দিরা গান্ধী কী করেছিলেন সেটা সারা পৃথিবীর মানুষ জানে। কিন্তু আজকের যে অবস্থা, যে মোহাম্মদ ইউনূস একটা ইন্টারিম গভর্নমেন্ট করলেন। কে মোহাম্মদ ইউনূস? যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্পের পাচাটা একটা লোক। মোহাম্মদ ইউনূস ছাত্রনেতা জামায়াত ইসলামের সমর্থন আরও একত্রিত করে আরও বেশি দিন ধরে ক্ষমতায় থাকবার চেষ্টা করলে। ইউনূস পদত্যাগ করলে জামায়াত ইসলাম যে কোনো অস্তিত্ব থাকবে না, কারণ এটা স্বীকার করেছে জামায়াতের শীর্ষস্থানীয় নেতারা যে 2009 সাল আর 2024 সাল, এই প্রায় 14 বছর তাদের রাজনৈতিক কার্যালয়ের তালা 2024 সালে খুলেছে। এর মধ্যে কোনো মিথ্যে নেই। তাহলে ব্যাপারটা হচ্ছে এর মাঝখানে দাঁড়িয়ে আছে কে? বিএনপি, যে বাংলাদেশের আজকের দিনে রাজনীতি কোন দিকে টার্ন নেবে তার মেন মানে জায়গায় দাঁড়িয়ে আছে বিএনপি। খালেদা জিয়া সেটা একটা ব্যাপার, 49 বছর একটা পূর্ণ রাজনৈতিক দল। আওয়ামী লীগ 71 সাল বঙ্গবন্ধু মুজিবুর রহমান আত্মসমর্পণ করেছিল, এবং সেদিন ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিলেন যে ইউএসএ ইজ মাই ওয়েল উইশার, ইট ডাজন্ট মিন দ্যাট হি ইজ আওয়ার বস। ভারত, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আমার বন্ধু রাষ্ট্র হতে পারে, কিন্তু সে যদি মনে করে সে আমার বস, তাহলে সে ভুল করছে।
এই জায়গায় দাঁড়িয়ে আমি কতগুলো কথা ক্যাটাগরিক্যালি বলতে চাই যে বাংলাদেশের যে সেনাপ্রধান ওয়াকার উজ্জামানকে অপসারিত করবার একটা প্ল্যান মোহাম্মদ ইউনিস করেছেন, এবং মোহাম্মদ ইউনিস করেছেন কার মাধ্যমে? প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামারুল হাসান এর মাধ্যমে তিনি করেছেন, যিনি আইএসআই পন্থী এবং পাকিস্তানি পন্থী। এবং তাতে যখনই এইটা ওয়াকারুজ্জামানের নলেজে ব্যাপারটা এসে যায়, এবং তখন ওয়াকারুজ্জামান কী করেন, সমস্ত সেনা কর্তাদের নিয়ে তিনি বৈঠক করেন, তিনি এই বার্তা পৌঁছে দেন যে তিনি স্বেচ্ছায় ওই পদটা ছেড়ে যাবেন না। এবং ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা খলিলুর রহমান বলে একজন আছেন, যিনি এই টোটাল ষড়যন্ত্রের মূল নায়ক। এখন ব্যাপারটা হচ্ছে, আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলি, সেই ছোটোবেলার থেকে যখন জ্ঞান বুদ্ধি বিচার বিবেক হয়, সেই এরশাদ, আয়ুব খান, ইয়াহিয়া খান, একটার পর বেনজির ভুট্টো, জুলফিকার আলী ভুট্টো, এই হত্যাকাণ্ড পাকিস্তানের বুকে সেনা মানে সরকার নামেই দেশটা চালায় সেনা। আজকে ইউনিস যে কথা যে কথা হাসিনা বললেন, আগের যিনি ছিলেন 14 বছর সময়, আমি আপনাদের আগেই বলেছি যে উনি একটা মানে এমডি ছিলেন একটা গ্রামীণ ব্যাংকে। তা তিনি বললেন অর্থ নেই, 400 কোটি টাকা দিয়েছিলেন। তা একটা লোক এই হাজার হাজার কোটি টাকা পৃথিবীর বিভিন্ন দেশে কি করে রাখেন, সেটাও একটা জিজ্ঞাসার চিহ্ন। তবে আমি যেটা বলতে চাই যে এটা খুব পরিষ্কারভাবে তুমি যেটা আলোচনা শুরু করেছিলে যে কেন ভারতবর্ষ এই যে আমাদের যে বিলিয়ন আমরা রপ্তানি করি আর ওরা আমাদেরকে করে, এই স্ট্র্যাটেজিক মুভ এটা হচ্ছে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আছে, ধরো আমরা যাদের দ্বারা পরিবেষ্টিত, নেপাল, ভুটান, মায়ানমার, চীন, পাকিস্তান, কোন রাষ্ট্রটার সঙ্গে আমাদের সম্পর্ক যে খুব একটা ভালো তা কিন্তু নয়। এটা আমাদের মাথায় রাখতে হবে। 4000 কিলোমিটার আমাদের সীমান্ত আছে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আজকে যদি বাংলাদেশকে দিয়ে মানে যদি শিক্ষা না দেওয়া যায় অন্যান্য রাষ্ট্রগুলোকে, যে তোমরাও যদি ভারতবর্ষের দিকে এইভাবে তাকাও, তাহলে তার বিরোধিতা করবার জন্যে ইন্ডিয়া গভর্নমেন্ট ইজ রেডি। এই জায়গায় দাঁড়িয়ে আজকে এটা আমাদের করা নৈতিক কর্তব্য। আমাদের রাষ্ট্রের অভ্যন্তরে একটা রাষ্ট্র তার সার্বভৌমিকতা, তার নির্দিষ্ট ভূখণ্ড, তার স্থায়িত্ব, তার সেকুলারিজম যেগুলো থাকবে না, এগুলো কখনো মানা যায় না। একদম বেশ অসাধারণ। আজকে শক্তিদার মতো এত প্রবীণ একজন কংগ্রেস নেতা বিজেপি পরিচালিত ভারত সরকারের পলিসিকে প্রশংসা করছেন, এটা আমাদের দেশের ইন্টিগ্রিটির জন্য বা দেশের সার্বভৌমত্ব বা দেশের যে সলিডিটি তার জন্য যথেষ্ট যথেষ্ট। আমি এবার ফাল্গুনীদির কাছে যাব। ফাল্গুনীদি, একাধিক পদক্ষেপ কেন্দ্র সরকার নিচ্ছে এবং পাশাপাশি যেটা আমরা দেখতে পাচ্ছি যে করিডোর তৈরির করার ক্ষেত্রে বা এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যে আপনি বলছেন না যে এত করাপ্টেড একটা লোক, যে শেখ হাসিনার কথা মতো বা শক্তিদার কথা মতো এত কিছু তার লুফলস রয়েছে, বাইরের দেশে তিনি থাকতেন, তার 400 কোটি টাকা তিনি লুটে পুটে নিয়ে চলে গেছেন, যেটা আমরা জানতে পাচ্ছি। আমার খুব মানে অদ্ভুতভাবে আমার মনে হচ্ছে, তাহলে বাংলাদেশের অগণিত মানুষ কারা, কোন শক্তি, কোন অদৃশ্য শক্তি তাদেরকে ইন্সপায়ার করলো? এক। দ্বিতীয়ত হচ্ছে এই যে এত পোড় খাওয়া রাজনৈতিক দলগুলোর নেতারা, তার মধ্যে অবশ্যই বিএনপিকে ধরবো, তারা কি করে অন্ধের মতো ইউনূসকে, হ্যাঁ মানে আমি বুঝতে পারছি না যে একটা সাধারণ মানুষ ভুল করতে পারে, কারণ তার রাজনৈতিক মারপ্যাচ সে বুঝবে না, কিন্তু এই বড় বড় রাজনৈতিক দলগুলো যারা বাংলাদেশে এতদিন রুল করছে বা কম করছে তুলনামূলক, তারা কি করে সবাই তাকে ঈশ্বরের মতো একটা জায়গা দিয়ে এসে মাথায় তুলে নিয়ে বসালো? এবং যে আজকে কি করছে, আজকে আমি কারুর কথা ধরছি না, শেখ হাসিনার কথা ধরছি না, আমি বিএনপির এই মনিরুল ইসলামের কথা বলছি, যার সঙ্গে আর কারুর কোনো সম্পর্ক নেই, পারলে দেশকে বেঁচে দিতে পারলে ভালো হয়। এই যে করিডোর মনিরুল দা মানেন না, এই যে সেন্ট মার্টিন নিয়ে পদক্ষেপ মনিরুল বাবুরা মানেন না, দেশের ক্রাইসিস কন্ডিশন, ইকোনমিক্যাল ফলিওর
মনিরু বাবুরা অ্যাডমিট করছেন যে এই একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। সংস্কৃতির উন্নয়ন, দেশের সংস্কার, লক্ষ্য পূরণ, জানমালের নিরাপত্তা নাই। তাহলে কেন? তার কি এর পিছনে কোনো তৃতীয় শক্তি আছে? আর সেই তৃতীয় শক্তি কোনো একটা অদৃশ্য অঙ্গুলি হেলনে পাকিস্তানকেও মদত দিচ্ছে, একই জায়গায় মঞ্চে ভারতকেও রাখছে। ফাল্গুনীদের কাছ থেকে শুনবো এই ভয়াবহ অদৃশ্য শক্তিটা কি, যারা এই যে দেবাশিসদের কথা, এই যে আমাদের পুরো এশিয়ার এই অংশের কান্ট্রিগুলোর উপর একটা ছায়ার মতো কাজ করছে, ছায়াযুদ্ধ হিসাবে কাজ হয়তো বা একে অন্যের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছে। কারা সেটা আমরা জানবো বিরতির পর ফিরে এসে। কিছুক্ষণ আগে দেবাশিস নন্দী একের পর এক পয়েন্ট ফাল্গুনীদি বলেছেন যে এই কারণের জন্য ভারত এই মুহূর্তে এই সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আপনাদের আর কিছু ভাবনা? দেখুন, একটা বিষয় হচ্ছে মোহাম্মদ ইউনূস, ইনি হচ্ছে একটি স্বার্থপর, অনভিজ্ঞ এবং লোভী একটা মানুষ, এবং ইনাকে সামনে রেখে পেছন দিক থেকে বিএনপি এই যে ছাত্র আন্দোলনের নাম করে উগ্র মৌলবাদ, যেটা পুরো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছিলাম, সেই টাইমে উগ্র মৌলবাদ পেছন থেকে নয় সামনে থেকেও প্রকাশ্যে, এবং যারা জেলে ছিল, যে ধরনের দাগি আসামিরা, তাদের কিন্তু এই ইউনূস সরকার ছেড়ে দিয়েছিল। কারণ তার একটাই লক্ষ্য ছিল যে ক্ষমতা দখল আর হাসিনাকে সরাতে হবে। আর এই মোহাম্মদ ইউনূস, যার প্রথমে 6,000 টাকা মাইনে ছিল, যেটা আমরা একটু আগে শেখ হাসিনার তার ব্রিফিংয়ে আমরা তার বিষয়গুলো দেখলাম, এবং তিনি কার উদ্দেশ্যে, কোথায় থেকে পড়াশোনা করে, কাদের মদতে তিনি কাদের অনুগামী ছিলেন, সেটাও কিন্তু আমরা তাদের শেখ হাসিনার মুখ থেকে আমরা বিষয়টা শুনতে পেরেছি, এবং আমরা সেটাকেও বিশ্বাস করি। কারণ তার এই কার্যকলাপের মধ্যে দিয়ে তিনি দেশের ভালো চাননি, তিনি নিজের ভালো চেয়েছেন, নিজের আখের গুছাতে চেয়েছেন। এবং দেখুন, আজকে এই যে আমরা বলছি যে একের পর এক ভারত যে ডিসিশন নিচ্ছে, চীনের সাথে তিনি মিলে গিয়ে তিনি বলতে চাইছিলেন, যেটা এই মোহাম্মদ ইউনূস, যে আমরা হচ্ছি এই যে গার্জিয়ান অফ দ্য সি, অর্থাৎ এই যে 7 স্টার, এই যে 7 স্টারের যে কোনো 7 সিস্টারের যে কোনো যে জিনিসপত্র যেতে গেলে সেখানে যদি আমরা জলপথ ব্যবহার করতে না দিই, তাহলে ওদের কলকাতায় যেতে হবে, কলকাতা থেকে হয়ে তাদের ব্যবসা করতে হবে। তাহলে কী হবে? তাদের ব্যবসা ঠিকমতো চলবে না। তাহলে আছে যেটা ওই 7 সিস্টারের মধ্যে দিয়ে সবথেকে কাছে যাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে জলপথ, যে সমুদ্র বন্দর রয়েছে, সেইটাকে আমরা বন্ধ করে দেবো, এবং এইখান দিয়ে যেতে হবে। সেই জন্য আমরা গার্জিয়ান অফ দ্য সি। তো এইটা চায়নার সাথে বসে তিনি যখন এই ধরনের বার্তালাপ করছে, আমরা দেখেছি এর আগে ভারতবর্ষ সম্পর্কে ভুরি ভুরি কথা, বিভিন্ন ধরনের কুমন্তব্য, কুরুচিকর কথা, বিভিন্ন সাংবাদিকরা যারা এই বিষয় নিয়ে বিভিন্ন সংবাদ উপস্থাপনা করেছেন, তাদের বিরুদ্ধেও তাদের কুরুচিকর মন্তব্য ধেয়ে এসেছে। কিন্তু তারপরেও কিন্তু ভারতবর্ষ কোনো স্টেপ নেয়নি। কিন্তু দেখুন, ভারতবর্ষ বাংলাদেশের বন্ধু মানে এই নয় যে তারা বারবার করে বিভিন্ন জায়গায়, যখন ভারতবর্ষ দেখছে যে আমেরিকা, চীন বিভিন্ন ক্ষেত্রে, আপনারা এটা জানেন, এগুলো অনেকটাই অভ্যন্তরীণ বিষয়, যেগুলো সব বিষয় সামনে আনা যায় না, বারবার করে তাদের সাথে মিশে গিয়ে ইউনূস সরকার ভারতের দিকে আঙুল তুলছেন এবং কড়া পদক্ষেপের কথা ভাবছেন, তখন তারাও তো ভাবছেন যে ওই 20 কিলোমিটার বাদ দিয়ে যে সমুদ্র বন্দর আছে, ওটাও যদি আমরা দখল করে নিই, তাহলে তো আজকে আমরা ত্রিপুরা বা অন্য জায়গার সেখানেও আমরা একটা সমুদ্র বীচ পেতে পারি। ভাবতেই পারে ভারত, যেরকম ওনারা ভাবছেন সেরকম এটা ভাবা, যে না ভাবাটা ভারতবর্ষের কোনো অস্বাভাবিকতা নয়। কারণ চিকেন নেকটাকেও চওড়া করার কথা ভাবতে পারে নিশ্চয়ই, কারণ তারা যখন ভাবছে যে আমরা সমুদ্রের গার্জেন, আমরা যেরকম বলবো সেইভাবে আসতে হবে, তাহলে ভারতবর্ষের এত বড় জায়গা, এত বড় দেশ, এত সুরক্ষা দিয়েছে, বাংলাদেশকে তৈরি করেছে, 71 সালের কথা এরা ভুলে গেছে। এদের সেগুলো মানে আস্তে আস্তে তারা একদম তাদের যে পুরনো স্মৃতি বিস্তৃত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেই টাইমে 1940-এ 28% হিন্দু থেকে আজকে, আমি হিন্দু মুসলিম না গেলেও আজকে কিন্তু প্রায় 7 থেকে 6% নেমে এসছে। কেন? একের পর এক অত্যাচারিত হয়েছে। দেখুন, আমরা এটা কখনো বলবো না যে শেখ হাসিনার সময় খুব ভালো ছিল, কিন্তু হ্যাঁ, তিনি চেষ্টা করেছেন একটা এই জঙ্গি রাজ থেকে, একটা উগ্র মৌলবাদ থেকে কিছুটা বের করে এনে একটা সমানভাবে গণতান্ত্রিক উপায়ে দেশটাকে চালানোর। কিন্তু ইনারা দেখলেন যে না, এই বিএনপি বা অন্য যে পেছন থেকে যারা এই উগ্র মৌলবাদ,
যে আমাদের ওটা দখল করতে হবে, আমাদের ক্ষমতায় আসতে হবে, ইউনুসকে খাড়া করিয়ে দিয়ে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে সেই বাংলাদেশটাকে গ্রাস করলেন, এবং গ্রাস করলেন একটা স্বার্থপর লোভী মানুষ, যিনি নিজের কথা ভেবেছেন এবং এখন তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন যে না, আমার আখের গোছানো হয়ে গেছে, এবারে আমি চলে যাব। কিন্তু আমরা একের পর এক দেখতে পাচ্ছি তিনি যে ধরনের সিদ্ধান্তের কথা বলছেন বা তিনি যে কথা ভাবছেন, ভারতের যে কূটনৈতিক বা আপনারা দেখতে পেয়েছেন যে ভারত কিন্তু স্বভাবতই প্রথমেই যুদ্ধে যায় না, প্রথমে শিক্ষা তারা দিতে চায়, এবং অনেকবার বলার পরেই কিন্তু তারা এই সিদ্ধান্তে এসেছে যে আমরা এই ব্যবসা বন্ধ করে দেবো। আর একটা বিষয় মনে রাখতে হবে যে ভারত ওষুধের যে ফর্মুলেশন বায়োলজিক্স রপ্তানি করে, যা মোট ওষুধ রপ্তানির প্রায় 75% অবদান রাখে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ওষুধ কিন্তু সর্বক্ষেত্রেই একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো সেই ক্ষেত্রে ভারতের কি ক্ষতি হবে সেটা আমরা জানি না, কারণ উত্তর ভারতের যেসব জায়গা সেখানে তাদের কাপড় অন্যান্য জিনিস যেগুলো আসে সেগুলো কিন্তু আমাদের ভারতবর্ষেও যা তৈরি হয় সেখানে তার চাহিদা বাড়ত। এবং আমি মনিরুল সাহেবের থেকে একটু জাস্ট উত্তরটা নিয়ে নিই, হাতে সময় খুব কম আছে। মনিরুল সাহেব, এই যে গত বছরের 5 তারিখ মানে 5th of August-এর পরে বাংলাদেশ তো একটা স্বাধীন দেশ, কিন্তু বাংলাদেশের মধ্যে বাংলাদেশিদের বাংলাদেশ সত্তাটা কমে গিয়ে পাকিস্তান সত্তা কি বেড়ে গেছিল? এবং টেকনিক্যালি দেখতে গেলে চীনের উপর নির্ভরশীলতা বেড়ে গেছিল কিনা, আপনারা কি এটাকে খেয়াল করেছেন বা লক্ষ্য করেছেন? যেটাকেই কি আপনার আগামী দিনের বিপদ বলে মনে করছেন, এবং বলছেন, আপনারাই বলছেন যে জানমালের নিরাপত্তা নেই, সংস্কার এবং লক্ষ্য পূরণ সফল হয়েছে কিনা জানা নেই। আপনার কাছে যাওয়ার আগে সালাউদ্দিন আহমেদ, বিএনপির নেতৃত্ব, তিনি কি বলছেন একবার দ্রুত শুনিয়ে নেব। সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে, অবশ্যই ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি স্পেসিফিক রোডম্যাপ প্রদান করবেন, রোডম্যাপ প্রদান করা উচিত, সেই দাবি আমরা করেছি। ওনার পদত্যাগ আমরা দাবি করিনি। যদি তারপরেও তিনি মনে করেন যে দায়িত্ব পালনে তিনি অপারগ বা ইমোশনালি আবেগের বশবর্তী উনি দায়িত্ব ছেড়ে দেন, তখন রাষ্ট্র তো বসে থাকবে না, জাতি বসে থাকবে না, তাকে তো বিকল্প খুঁজে নিতেই হবে রাষ্ট্রকে। যেই দেশের সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে নির্বাচনের জন্য, সেটা আমাদের এপ্রিসিয়েট করা উচিত, প্রশংসা করা উচিত। এইখানে আমরা সেনাবাহিনীর ভূমিকাকে তো অ্যাপ্রিসিয়েট করব যে ওনারা গণতন্ত্র উত্তরণের জন্য বারবার নির্বাচনের তাগাদা দিচ্ছেন। দেখছি যে ছাত্র প্রতিনিধিরা দেখা করতে চাইলে তারা যে কোনো সময় দেখা করতে পারেন। শুনেন, বিএনপির মতো একটা মানে লার্জেস্ট ডেমোক্রেটিক পার্টি, আমরা ওনার সাক্ষাতের জন্য সময় চাইলে 5-6 দিন অপেক্ষা করেও সময় দেওয়া হচ্ছে না। এই বক্তব্য শোনার পর আর মনিরুল সাহেব বাকি কিছু রইল না, মানে সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশের সর্ববৃহৎ আরেকটি পুরনো রাজনৈতিক দল বিএনপি, তারাও দাঁড়াচ্ছে। মানে এরপর যদি ইউনুস না সরেন তো তাহলে তো অন্য, মানে সেই জোরপূর্বক সরিয়ে দেওয়ার, আমি আর সেই শব্দবন্ধনী ব্যবহার করলাম না, সেই জায়গায় চলে যাবে বিষয়টা। ছোট্ট করে বলুন, আমি শেষ করবো অনুষ্ঠান, হাতে একদম সময় নেই। ধন্যবাদ দেবাজিৎ। আমি ছোট্ট 2-3টা কথা বলি, তারপরে এই বিষয়ে তো অনেক আলোচিত চর্চিত, আপনারা শুনছেন, আমরাও দেখছি। 71 সালে বাংলাদেশের স্বাধীনতায় ভারত আমাদেরকে সহযোগিতা করে, এটাকে তো আমরা অস্বীকার করি না। দেখেন, আপনারা একটা কথা মনে রাখেন, আমার বাবা মা যখন 70 বছর বয়স হয়ে যায় তখন তাদেরকে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। 54 বছর আগে আপনারা আমাদের জন্য কিছু করছিলেন, সে বিষয়টা তো একটু ফিকে হয়ে আসে। এটা নিয়ে এত ভাবার কিছু কারণ না। এখন যাও, কাজ হাতে আর একদম সময় নেই আজকে। মনিরুল সাহেব, আমি সামনের দিন অবশ্যই আপনার এই বাদবাকি কথাটা শুনবো, কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে তাহলে এরকম ব্যাপারটা দাঁড়ায় যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে, যেহেতু তিনি মানে তার অন্তর্ধান হয়েছে দীর্ঘদিন আগে, তাকে আমরা ভুলে যেতে পারি। 1947 সালে ভারতের স্বাধীনতার পিছনে যে সমস্ত আন্দোলনকারীরা ছিলেন তাদেরকে আমরা ভুলে যেতেও পারি, কারণ বাবা মা বৃদ্ধ হলে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসার কথা আপনি বললেন। মানে এই ইকুয়েশন, মনিরুল বাবু, আমার এটা মনে থাকবে, সামনের দিন আপনি একে লজিক্যাল এক্সপ্লেনেশন করবেন। মানে আমরা তাহলে কি পুরনো দিনের কথা সবটা ভুলে যাব, ইতিহাস বিস্তৃত হব? আচ্ছা, ইতিহাস একটা কথা বলে, সাইকোলজিও বলে যে ইতিহাস বিস্তৃত হলে তার বর্তমান নাকি মানে একটা সন্দেহের জায়গায় চলে আসে এবং তার অস্তিত্ব নাকি দীর্ঘসূত্রিতা পায় না। ইতিহাস বর্তমানকে তৈরি করে। আজকে আমরা এখানে শেষ করব। আমি সবাইকে ধন্যবাদ জানাবো, ফাল্গুনিদিকে ধন্যবাদ জানাবো, দেবাশিস দা ছিলেন, শক্তিদাকে, এবং সঙ্গে মনিরুল সাহেবকে, সঙ্গে আপনাদেরকেও। পরবর্তী খবরের জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে।